আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। সাবেক প্রতিমন্ত্রীর জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের সহ 7 নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর 3 সদস্য আটক। ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। সিলেটে প্রাইভেট কারে এসে মাদ্রাসার দান বাক্স লুট। ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রক্টর কার্যালয়ের পর জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা। রাজধানীর আসাদ গেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ঢাকা সহ দেশের 13 অঞ্চলে বজ্র সহ ঝড় বৃষ্টির আভাস। ইসরায়েলকে পিতৃভূমি ও আমেরিকাকে দ্বিতীয়বারই বললেন নরেন্দ্র মোদী। ইসরায়েলি অস্ত্র ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল জেরুজালেম ও আশেপাশের এলাকা। যৌন হেনস্থার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার। শুনছিলেন শোনাম, এবারে বিস্তারিত। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা 11:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা শুরু হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজায় অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত বেজর হাফিজউদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদ বিভাগের সদস্যরা অংশ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রী সহ অন্যরাও সাবেক এই প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু হচ্ছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রথমে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। পরে আসামি পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরবে। এর আগে গত 27 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। ওই দিন 26তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন 7 আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইসরাত জাহান। তারও আগে 19 এপ্রিল তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.প.ম বাহাউদ্দিন নাজিম, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। পার্বত্য চট্টগ্রামের গুইমারা এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ দলের পোস্ট কালেক্টর সহ 3 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি AK-22 রাইফেল, গোলা বারুদ ও চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর আনুমানিক 12টার দিকে গুইমারা রিজিয়নে আওতাধীন বুদংছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল এলাকায় অবস্থান নেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে 2টি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনা সদস্যরা তাদের থামতে নির্দেশ দেন। তবে নির্দেশ উপেক্ষা করে তারা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করা হয়। পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এই ঘটনায় ইউপিডিএফ দলের সদস্য সাথোয়াই মার্মা গুলিবিদ্ধ হন। একই সময় ঘটনাস্থল থেকে রনেল চাকমা ও সার্চিং মার্মা ওরফে রাজু নামের 2 জনকে আটক করা হয়। পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা 6:45 ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন MP। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের সকল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের শিক্ষার্থী মাহমুদ হাসান নিহত হয়েছেন। তিনি নরসিংদীর সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে 2023 সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় আসেন মাহমুদ। জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সময় শনিবার দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে ড্রাইভিং করা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ওভার স্পিড জনিত কারণে গাড়িতে আগুন লেগে রাস্তার পাশে বাস স্টপেজে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তিনি নিহত হন।
মাহমুদ হাসান দক্ষিণ কোরিয়ায় কিছুদিন আগে নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। তিনি ডেজিং বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের 6ষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। সিলেটে প্রাইভেট কারে এসে মাদ্রাসার দান বাক্সের টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের 10 নং ওয়ার্ডের ঘাসিয়া টুলা জামে ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এই ঘটনা ঘটে। দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভিতে দেখা যায় ভোর রাত আনুমানিক 3টা 46 সময় একটি সাদা প্রাইভেট গাড়ি এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি শার্ট পরিহিত আরো এক যুবক বের হয়ে দুজন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে টাকা নিয়ে গাড়িতে ওঠে। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে গাড়িটি। এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্থা ও ধর্ষণ চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে প্রথমে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলানোর পর এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনেও তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার সকাল 10টার দিকে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে অবস্থান নেন। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের এই ভবনে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও পলাতক আসামিকে গ্রেপ্তার করতে না পারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা। এই ক্ষোভ থেকে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা দেওয়া হয়। রাজধানী মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার 17 মে সকালে আসাদ গেট মিরপুর সড়কের মোহাম্মদপুরে অংশে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানায় স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8টার দিকে আসাদ গেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আশেপাশের বিভিন্ন স্থান থেকে আরো লোকজন এসে মিছিলে যোগ দেয়। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদ গেটের কাছাকাছি গিয়ে শেষ হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেজবাউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদ গেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। ঢাকা সহ দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানিয়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের ভারসাম্য ধরে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে ইসরায়েলকে পিতৃভূমি এবং অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার 5 দেশীয় সফরের প্রথম ধাপে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দর থেকেই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রতিনিধি দল পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়, যেখানে পারস্পরিক সহযোগিতা ও ভূ রাজনৈতিক পরিস্থিতি স্থান পায়। এর আগে গত 25 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে গিয়ে দেশটির পার্লামেন্টের নেসেটে বক্তব্য রাখার সময় তিনি ইসরায়েলকে পিতৃভূমি হিসেবে উল্লেখ করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে নরেন্দ্র মোদী গভীর আবেগ প্রকাশ করে বলেন, আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। বিস্ফোরণের তীব্রতার আশেপাশে এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল কুদস শহরের পশ্চিমে বেত শেমেশ এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে দূরবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্ব নির্ধারিত একটি নিয়ন্ত্রিত পরীক্ষা ছিল। তাদের দাবি, পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, মাশরুম আকৃতির মেঘের মতো দৃশ্য দেখা যায়, যা ঘটনাটিকে ঘিরে নানা আলোচনা ও সন্দেহের জন্ম দিয়েছে। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার ছেলে বন্দি বাগিরথকে গ্রেপ্তার করছে তেলেঙ্গানা পুলিশ। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানান, 17 বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে দায়ের করা মামলায় তিনি নিজেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। 25 বছর বয়সী বন্দি বাগিরথের বিরুদ্ধে ভারতের শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সহিংসতা সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে তার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।